আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ পারভেজ মুশারফ রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ভৌতিক স্টোরি 2024-এর আরেকটি নতুন পর্বে। আসলে আমি একটু সমস্যায় রয়েছি, তো সেই জন্য আপনাদের মঙ্গলবারের এপিসোডটা এইবারে দিয়ে দিলাম। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে তান্ত্রিক ও সেই প্রেতটির ঘটনার আরেকটি অংশ। আজকের এই অংশে আপনারা শুনতে চলেছেন ভয়াবহ কিছু অভিজ্ঞতা হতে চলেছে আপনাদের। তো সেইভাবে কথা না বাড়িয়ে সাসপেন্স নষ্ট না করে ঘটনার সময় সেগুলো বলা যাবে। তো আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে পাঠিয়ে দিতে পারেন, যে হোয়াটসঅ্যাপ করতে পারেন 0933371486 এই নাম্বারে। আপনারা হোয়াটসঅ্যাপ করে দিলে আপনাদের ঘটনা কোন মঙ্গলবারে পৌঁছানো হবে তা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। তান্ত্রিক ও প্রেতাত্মা। যারা এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড শুনেননি তারা গত পর্বগুলো শুনে আসতে পারেন, তাহলে এই ঘটনাটি বুঝতে পারবেন। এত দূর বলেই অভয় এতক্ষণে একটু চুপ করল। সব শুনে তারানাথের কপালেও চিন্তার ভাঁজের সৃষ্টি হয়। তিনি বললেন, সবাই তো বুঝলাম। অভয়, তুমি একবার আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো। সেখানে গিয়ে সমস্ত ঘটনাটি নিয়ে জমিদার মশাইয়ের সাথে একবার আলোচনা করতে হবে। বেশ ঠাকুর মশাই, আমি আপনাকে জমিদার বাড়ি নিয়ে যাব। আমার বিশ্বাস আপনিই পারবেন আমাদের গ্রামকে এই সমূহ বিপদের হাত থেকে রক্ষা করতে। তারানাথ অভয়ের সাথে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অভয়কে আসতে আসতে দেখে লেঠেল বাহিনীর সর্দার বৃন্দাবন জিজ্ঞেস করলেন, কি হে পালমশাই, আপনি এত সকালে এখানে? জমিদার বাবুর কাছে কোনো বিশেষ দরকার আছে নাকি? প্রত্যুত্তরে অভয় বলল, হ্যাঁ বৃন্দাবন ভাই, আসলে এই ঠাকুর মশাই ইনি একবার জমিদার বাবুর সাথে দেখা করতে চাইছেন। আমাদের গ্রামকে বাঁচানোর চেষ্টা করে দেখবেন বলেছেন। অভয়ের মুখে তারানাথের পরিচয় পেয়ে লিটল সর্দার তারানাথের উদ্দেশ্যে করজোড় প্রণাম করলেন। বাইরে অভয় আর বৃন্দাবনের কথার শব্দে স্বয়ং জমিদার রুদ্রশঙ্কর অন্তর্মহল থেকে বেরিয়ে এলেন। তারানাথের সৌম্য দর্শন রূপ দেখে জমিদার রুদ্রশঙ্কর মশাই তার উদ্দেশ্যে করজোড়ে ভক্তি করে প্রণাম করে আকুল কণ্ঠে বললেন, কে আপনি? আপনি নিশ্চয়ই কোনো দিব্য পুরুষ। আজ আমাদের গ্রামকে রক্ষা করতেই নিশ্চয়ই আপনার আগমন ঘটেছে এখানে। আপনি আপনার আসল পরিচয় দিয়ে আমাকে কৃতার্থ করুন। তারানাথ এবার একটু স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমি এক সাধারণ ভবঘুরে মানুষ। গত রাতে আপনাদের গ্রামে উপস্থিত হয়েছি। রাত্রি যাপনের জন্য আশ্রয় খুঁজতে খুঁজতে অভয়ের কাছে গিয়ে উঠেছিলাম। তার মুখে আপনাদের গ্রামের ভয়ঙ্কর অবস্থার কথা জানতে পারলাম। তাই একবার আপনাদের গ্রামকে রক্ষা করার চেষ্টা করব বলে মনস্থির করলাম। বেশ বেশ ঠাকুরমশাই, আপনার অশেষ করুণা। আপনি আমার আতিথেয়তা গ্রহণ করুন, কিছু আহার করুন। বিকেলে সেই ভয়ঙ্কর বিভীষিকার দমনের উপায় নিয়ে আপনার সাথে কথা বলবো। দুপুরের আহার সেরে জমিদার মশাই ও তারানাথ মুখোমুখি বসলেন। জমিদার মশাই তাকে প্রেতের পুঙ্খানুপুঙ্খী বিবরণ দিতে থাকলেন। সমস্ত কথা শুনে তারানাথ বললেন, আমি
শ্মশানে একটু নিভৃতে সাধনায় বসতে চাই। কাল সকালের আগে আমি ফিরে আসব। অযথা আমাকে নিয়ে কেউ চিন্তা করবেন না। প্রকৃতি আজ বড়ই তমসাচ্ছন্ন। মাঝে মাঝে শেয়ালের দল করুণ স্বরে কেঁদে চলেছে। মেঘের রেশ কেটে যেতেই আকাশে এক ফালি চাঁদের দেখা মিলেছে। তারই মাঝে মধুসুন্দরী দেবীর ধ্যানে নিমজ্জিত তারানাথ। হঠাৎ তারানাথ উপলব্ধি করল চারপাশের আবহাওয়া ক্রমশ পরিবর্তিত হচ্ছে। একটি পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি আর একাগ্রতা বজায় রাখতে পারলেন না। চোখ খুলে দেখলেন শ্মশানের পূর্ব দিকের বাঁশঝাড়ের পাশে একটি চাপা অন্ধকার এসে উপস্থিত হয়েছে। তবে সেই জমাট বাঁধা অন্ধকার কিন্তু সজীব, মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে। তারানাথ বুঝতে পারলেন তার প্রতিপক্ষ এসে হাজির হয়েছে। সে যে কোনো মুহূর্তে তার উপর আঘাত হানতে পারে। নিজের সুরক্ষার জন্য শ্মশানের কিছুটা ধুলো নিয়ে নিজের চারপাশে ছড়িয়ে দিয়ে মন্ত্রোচ্চারণের সাথে সাথে গাত্রবন্ধন সম্পন্ন করলেন। মুহূর্তের মধ্যেই সে জমাট বাঁধা অন্ধকার তারানাথের উদ্দেশ্যে আঘাত হানতে চাইল, কিন্তু সেই মন্ত্রের শক্তির সাথে কোনো মতে পেরে উঠছিল না। কিছুক্ষণ বৃথা আস্ফালন করে যখন সে নিজের কার্য সম্পাদনে ব্যর্থ হলো, তখন সেই প্রেত তীব্র গর্জন করতে শুরু করলো। সেই গর্জন এত ভয়াবহ ছিল যে তার শব্দে কোনো সাধারণ তান্ত্রিক সেই স্থানে অক্কা পেত। তারানাথ ধীরে ধীরে এক অজানা মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো। সেই মন্ত্রোচ্চারণের প্রভাবে চারিদিকে সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। শেষ শব্দেই সেই প্রেত বাধ্য হয়ে ফিরে গেল তার প্রভুর কাছে, যে তাকে তারানাথকে বধ করতে পাঠিয়েছিল। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। তারানাথ জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, যেখানে তার জন্য জমিদার রুদ্রশঙ্কর অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারানাথ জমিদার বাবুকে বললেন, আজ্ঞে জমিদার বাবু, সেই প্রেত অসীম ক্ষমতার অধিকারী, সাথে সে মায়াবীও। তাকে বধ করা এত সহজ নয়। কাল রাত্রে তার সাথে আমার এক প্রকার যুদ্ধ হয়েছে। কাল সে পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু নানা প্রকারে সে আবার আঘাত হানতে চাইবে। জমিদার রুদ্রশঙ্কর বললেন, কিন্তু ঠাকুরমশাই, এই প্রেতের আগমন কিভাবে ঘটেছে, তার সম্পর্কে কিছু জানতে পারলেন? তারানাথ চোয়াল কঠিন করে বললেন, আসলে জমিদার বাবু, এই প্রেত নিজ থেকে আপনাদের গ্রামে আসেনি। কোনো তান্ত্রিক তার প্রতিশোধ পূরণের জন্য পাতালের গভীরের অন্ধকার থেকে তাকে সাধনার মাধ্যমে নিয়ে এসেছে। তারানাথের কথা শুনে জমিদারের শিরদাঁড়া বেয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে ভয়ে তিনি বললেন, তার মানে এই ভয়ঙ্কর প্রেতকে কেউ আহ্বান করেছে আমাদের মরণ খেলায় মেতে ওঠার জন্য? যে তান্ত্রিক এই প্রেতকে জাগ্রত করেছে সেও অসীম শক্তিধর। আমার অনুমান এই ভয়ঙ্কর তন্ত্রক্রিয়া আপনাদের গ্রামের সীমানার মধ্যে করা হচ্ছে। নিশ্চয়ই সেই দুরাচরী এখনো কোথাও আত্মগোপনে করে রয়েছে এবং রাতের বেলায় সে মরণ খেলায় মেতে উঠেছে। আমাকে আজ সারাদিন এই গ্রামের চারদিকে ঘুরে দেখতে হবে, কোথায় সেই দুরাচরী আত্মগোপন করে রয়েছে। আপনি আমাকে একজন সাহসী লোক দিন, যে আমাকে গোটা গ্রামটি ঘুরিয়ে দেখাতে পারবে। পরদিন সকালে তারানাথ বৃন্দাবন এবং অভয়কে সঙ্গে করে নিয়ে গ্রামের সব নিরিবিলি স্থানগুলি একদিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে লাগলেন। কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গেলেও কোনো সন্দেহজনক কিছু তাদের নজরে এলো না। ঘুরতে ঘুরতে তারা গ্রামের একদম শেষ প্রান্তের ময়নাগুড়ির জঙ্গলের কাছে চলে এসেছিলেন। জঙ্গলের বাইরে ভুবনডাঙ্গার মাঠে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে তারানাথ খেয়াল করলেন, অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেলেও জঙ্গলের ভেতর থেকে কোনো জীবজন্তুর আওয়াজ বা গর্জন তিনি শুনতে পেলেন না। এই বিষয়টি নিয়ে তারানাথের মনে কিছুটা খটকা লাগলো। তখনই একদল কাঠুরিকে জঙ্গলের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা গেল। তারা কোনো ভয়ঙ্কর কিছু হয়তো দেখতে পেয়েছে। তাদের চোখে মুখে তখনও ভয়ের স্পষ্ট ছাপ। তারানাথ তাদের উদ্দেশ্যে বললেন, কি হে বাবারা, অমনভাবে ছুটছ কেন? কি হয়েছে? তারানাথের গলার
তাহানাথ তাদের উদ্দেশ্য করে বললেন, কি হে বাবারা, অমনভাবে ছুটছ কেন? কি হয়েছে? তাহানাথের গলার স্বরে তাদের ঘোর কাটে। তাদেরই মধ্যে নরেন বাগদি বলে ওঠে, আজ্ঞে বাবা ঠাকুর, জঙ্গলের সব পশু পাখির মুন্ডহীন মৃতদেহ চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। এরকমটা আমরা বাপের জন্মে দেখিনি কো। মনে হচ্ছে কোনো অপদেবতা তাদের মেরি খেয়েছে। অপদেবতার কথাটা কানে যেতেই তাহানাথ লাফিয়ে উঠলেন। কি বললে নরেন? অপদেবতা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সেই অপদেবতা জঙ্গলের সমস্ত পশু পাখিদের হত্যা করে তাদের রক্তে নিজের তৃষ্ণা নিবারণ করেছে। চলো অভয়, চলো বৃন্দাবন। আর আমাদের দেরি করলে চলবে না। আমরা এবার ঠিক পিশাচ সিদ্ধ সাধকের ডেরার খোঁজ পেয়ে যাব। হঠাৎ তাহানাথ কিছু চিন্তা করে ওদের দুজনকে বললেন, আমি ভেতরে যাচ্ছি, তোমরা দুজন জঙ্গলের বাইরে অপেক্ষা করো। ভেতরে নানা বিপদ উৎপেতে বসে আছে। কিন্তু ঠাকুরমশাই, আমরাও আপনার সাথে যেতে চাই। এবার তাহানাথ কিছুটা ধমকে সুরে বললেন, আহা, বলছি না তোমরা বাইরে অপেক্ষা করো, নইলে তোমাদের প্রাণ সংশয় দেখা দিতে পারে। আর তাছাড়া ওই সাধককে আমাদের উপস্থিতি সম্পর্কে ঘুণাক্ষরেও জানতে দিলে চলবে না। আমি সাধককে ওর উচিত শিক্ষা দিয়েই তোমাদের কাছে ফিরে আসছি। তোমরা এখানেই অপেক্ষা করো। অমর আর বৃন্দাবন দেখতে পেল তাহানাথ কিছুক্ষণের মধ্যেই ঘন জঙ্গলের মধ্যে মিশে গেলেন। চারিদিকে মহুয়া ফুলের মাদকতা ক্রমে চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে প্রেতের হাত থেকে বেঁচে যাওয়া কিছু শেয়াল করুণ শব্দে কেঁদে উঠছে। এরই মধ্যে তাহানাথ জঙ্গলের মাঝামাঝি চলে এসেছেন। হঠাৎ কোনো বস্তুর সাথে তিনি ধাক্কা খেলেন। যেন কোনো অদৃশ্য দেওয়াল এই স্থানটিকে আড়াল করতে চাইছে। তাহানাথের আর বুঝতে বাকি রইল না এই দেওয়ালটির উদ্দেশ্য সম্পর্কে। মাটি থেকে একটি শুকনো পাতা তুলে নিয়ে হাতে মুঠোর মধ্যে রেখে এক অজানা মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন তাহানাথ। মুহূর্তের মধ্যেই সেই পাতাটি হাতের মুঠোর ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই পাতার চূর্ণটিকে দেয়ালের দিকে ছুড়ে দিতেই অদৃশ্য দেওয়ালটি ভেঙে পড়ল। তাহানাথ মনে মনে ভাবলেন, তার প্রতিপক্ষ অসীম শক্তিশালী। তাহানাথ মনে করলেন তার প্রতিপক্ষ অসীম শক্তিশালী, তাকে বাহুবল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরাস্ত করতে হবে। মনে মনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা করতে করতে তাহানাথ আরও খানিকটা এগিয়ে গেলেন। কিছুটা পথ যেতেই তাহানাথ শুনতে পেলেন বজ্র কঠিন কণ্ঠে কোনো এক অজানা মন্ত্র পাঠের শব্দ। গভীর উপাসনা করতে ব্যস্ত কোনো এক উপাসক। হঠাৎ সেই সাধকের পাশ থেকে শুনতে পাওয়া গেল এক নারীর কণ্ঠস্বর। সেই নারীটি সাগরস্বরে বলে উঠল, তোমার পোষা ওই প্রেতটা তো ওই নতুন তান্ত্রিকের কোনো ক্ষতিই করতে পারল না। তোমার পোষা ওই প্রেতটা তো ওই নতুন তান্ত্রিকের কোনো ক্ষতিই করতে পারল না। তুমি কিছু একটা করো। আমি কিন্তু কিছুতেই হার স্বীকার করব না। আমাদের প্রতিশোধ সম্পন্ন করতেই হবে। এবার সে সাধককে একটু রাগান্বিত কণ্ঠে এইগুলো আমি বললাম, কিছু মনে করবেন না। এবার সেই সাধক বলে উঠল, কমলিনী, তুমি একটু চুপ করো। কাল ওই তারানাথের ভাগ্য দেবী প্রসন্ন ছিল, তাই সে বেঁচে গেছে, কিন্তু আমিও চণ্ড কাপালিক। আজ আমি ওকে যমের দ্বারে পাঠিয়ে ছাড়ব। আজ আমি আর সেই প্রেতকে আহ্বান করব না। আজ আমি যাকে আহ্বান করব সে হলো তার থেকেও বড় ভয়ঙ্কর পিশাচ। নরকের অগ্নি থেকে তার জন্ম। সে যেমন ভয়ঙ্কর তেমনি কুটিল। কমলিনী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি তার নাম? চণ্ড বললে, ডুমরি পিশাচ। তবে একে আহ্বান করা, যাকে শিকার হিসেবে চিহ্নিত করা হয়, তাকে যদি কোনো কারণে হত্যা করতে না পারে, তবে যে বা যারা তাকে আহ্বান জানিয়েছে তাদের হত্যা করে, তাদের কাটা মস্তক সাথে নিয়ে আবার নরকে প্রবেশ করে।
পিশাচের ভয়াবহতার কথা শুনে কমলিনী আঁতকে উঠল। সে বলল, একে একে না ডেকে অন্য কোনো অপদেবতাকে আহ্বান করো। আমরা কেন জানি না, মন কুড়াকছে আমার। চণ্ডকাপালিক অহংকার আর প্রতিশোধের আগুনে ঠিক ভুলের বিচার করতে পারে না। ফলে সে নতুন করে যজ্ঞে বসে। এতক্ষণ তারানাথ সমস্ত কিছু গাছের আড়ালে লুকিয়ে শুনছিলেন। চণ্ডকাপালিকের কথা শুনে তিনিও কিছুটা ভয় পেয়ে যান। এবার তার প্রতিপক্ষ নরকের ভয়ঙ্কর ডুমরি পিশাচ। ফলে একটু ভুল করলে তার সাথে জমে মানুষের টানাটানি শুরু হয়ে যেতে পারে। গম্ভীর মুখে চিন্তা করতে করতে তিনি জঙ্গলের বাইরে বেরিয়ে এলেন। তাকে দেখে অভয় এবং বৃন্দাবন তারানাথের দিকে দৌড়ে এলেন। তারানাথের মুখে চণ্ডকাপালিকের নাম শুনে অভয় ভয়ে ভয়ে বলল, ও কি তবে ফিরে এসেছে? সেই দুষ্টু কাপালিক আবার ফিরে এসেছে? এবার কি হবে ঠাকুরমশাই? আপনি কিছু একটা করুন। তারানাথ অমরকে বিশ্বাস দিয়ে বললেন, তুমি চিন্তা করো না অমর, আমি ঠিক কোনো না কোনো উপায় খুঁজে বের করব। আজ আমি এর শেষ দেখে ছাড়ব। তারা তিনজনে জমিদার বাড়ির দিকে রওনা হলেন। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। নাট মন্দিরে তখন সন্ধ্যারতি শুরু হয়ে গিয়েছে। সেদিকে তাকাতেই তারানাথের মুখে একটা হাসির ঝিলিক দেখা গেল। দৌড়ে তিনি জমিদার মশাই এর কাছে গেলেন। জমিদার মশাই বললেন, বলুন ঠাকুর মশাই, কিছু কি জানতে পারলেন? প্রত্যুত্তরে তারানাথ বললেন, আমি আপনাকে সব পরে জানাবো জমিদার মশাই। আজ এক ভয়ঙ্কর বিপদ আসতে পড়বে আমাদের উপর। আমি গত রাতে যাকে পরাজিত করেছিলাম সেই প্রেতের থেকেও শক্তিশালী এক পিশাচ আজ এই গ্রামকে ধ্বংস করতে আসছে। ফলে আমি আপনাকে যেমনটা বলবো ঠিক সেভাবে কাজ করবেন, তবে আমরা সকলকে রক্ষা করতে পারবো। সেই পিশাচের মূল লক্ষ্য আমি এবং আপনি। তবে কোনো কারণে যদি তার রোষ সাধারণ প্রজাদের উপর পড়ে, তাই আপনি সকলকে এক্ষুনি নাট মন্দিরে এসে উপস্থিত হতে বলুন। কেউ যেন বাদ না থাকে। আজ সারা রাত সকলে ঠাকুর দালানে মায়ের আশ্রয়ে থাকবে। মা থাকতে কোনো পিশাচ তার সন্তানদের ক্ষতি করতে পারবে না। তারানাথের কথা মতো জমিদার রুদ্রশঙ্কর গ্রামবাসীদের ঠাকুর দালানে আশ্রয় নিতে বললেন। শয়ে শয়ে ভীত গ্রামবাসী ঠাকুর দালানে এসে আশ্রয় নিলেন। এদিকে চণ্ডকাপালিক যজ্ঞে অন্তিম আহুতি সম্পন্ন করেছে। চারিদিকে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হয়ে গেছে। প্রকৃতিও আজ অশান্ত হয়ে উঠেছে। হঠাৎ মাটি মাঝ বরাবর ভাগ হয়ে এক বিকট দর্শন ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার সেই ভয়াল দর্শন রূপ দেখে কমলিনী মূর্ছা। এরপর সেই চণ্ডকাপালিক বলে উঠল, যা গিয়ে ওই রুদ্রশঙ্কর রায় এবং ওই তারানাথকে শেষ করে দিয়ে আয়, যা। এরপর ডুমরি পিশাচ চলে যায় তারানাথ এবং জমিদার রুদ্রশঙ্করকে মারার জন্য, কিন্তু সেখানে গিয়ে কাউকে খুঁজে পায় না। এরপর সে দেখে মন্দিরের ভিতর সকলে বসে আছে, মন্দিরের দালানের পাশে সকলে বসে আছে। সেখানে সে অনেকবার চেষ্টা করে, সেই ডুমরি পিশাচ অনেকবার চেষ্টা করে সেখানে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারে না। সে এরপর নানাভাবে ব্যর্থ হয়ে সে তার মায়াজাল সৃষ্টির চেষ্টা করে, কিন্তু যেখানে স্বয়ং মা মহামায়া রয়েছে সেখানে কোনো মায়াজাল কাজ করবে নাকি। এরপর সে ব্যর্থ হয়ে ফিরে যায় সেই চণ্ডকাপালিকের কাছে। এরপর সে রাগে আক্রোশে চণ্ডকাপালিক এবং কমলিনীকে ধর থেকে মাথা আলাদা করে তাদের রক্তপান করে চলে যায় সেখান থেকে। জঙ্গলের বাইরে থেকে সকলে একজন পুরুষ এবং একজন মহিলার আর্তনাদ শুনতে পায়। পরের দিন সকালে জমিদার রুদ্রশঙ্কর রায়ের লোকজন সেই জঙ্গলে গিয়ে দেখে কমলিনী এবং চণ্ডকাপালিকের নিথর দেহটা পড়ে রয়েছে, মাথা ছিন্ন ভিন্ন অবস্থায়। এরপর সকলেই তারানাথ তান্ত্রিককে অনেক সাদরে ধন্যবাদ জানান এবং অনেকদিন সেখানে আতিথেয়তা করেন। এরপর তারানাথ তান্ত্রিক সেখান থেকে চলে আসেন। তো আজকের ঘটনাটা কেমন লাগলো? যাও, আজকের মতো চলে যাও, তোমাদের জন্য আর একটা ঘটনা নিয়ে আসবো।
আরেক বৃষ্টির রাতে চলে এসো আমার বাড়িতে আরেকটা ঘটনা শোনানোর জন্য। তো ভাই, পারভেজ মোশাররফ ভাই, নমস্কার, আমি সায়ন প্রামাণিক। আপনাদের ঘটনাটা কেমন লাগলো? আজকে এই ঘটনাটা শেষ করে দিলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আমি নিত্য নতুন ঘটনা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজের চাপে আছি বলে বেশি ঘটনা লিখতে পারছি না, তাই জন্য তো এই ঘটনাটা এতগুলো খণ্ডে বিভক্ত করলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সায়ন প্রামাণিক ভাই, আপনার ঘটনাটা অনেক সুন্দর হয়েছে। এটা একবার উড়ে যাবার মতো ঘটনা। তান্নার তান্ত্রিকের আরও ঘটনা চাই, আপনার আরও অনেক ঘটনা চাই। প্লিজ সময় করে আমাকে ঘটনা পাঠিয়ে দিবেন। আর আপনারা সকালে যদি আমাকে ঘটনা পাঠিয়ে দিতে চান তাহলে পাঠিয়ে দিতে পারেন 0193371448 এই নাম্বারে। নাম্বারটা আরেকবার বলি, 0193371448 এই নাম্বারে। তো আজকে এই পর্যন্তই ছিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক স্টোরি 2024-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।